ফিরলাম আজকের বাংলাদেশে। অসীম ভাই, বিএনপির রাজনৈতিক আন্দোলন ভবিষ্যৎ জানতে চাচ্ছিলাম, সাথে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ভবিষ্যৎ যদি কথা একটু বলেন খুব সংক্ষেপে আপনার কাছে, যদি কমপ্লিকেটেড ইস্যু এই মুহূর্তে আমি মনে করি। যেটা আমাদের আমার নেতৃত্ব বলেছেন যে আপনার দিনক্ষণ ঠিক করে কখনো আন্দোলন হয় না, এটা বলেছেন। এর আগেও বলেছেন যে ঈদের পরে আপনার আন্দোলনের কথা বলেছেন। ঠিকই বলেছেন, যেটা বলেছেন সেটা সত্যি কথা বলেছেন। উনি সাধারণ জনগণকে আপনার সম্পৃক্ত করার মধ্য দিয়ে, কিন্তু আমি একটা কথা বলেছি যে এই যে ছাত্র সংগঠনগুলো আপনার মানে দলের রাজনীতি বা দলের যে এজেন্ডা, দলের যে আদর্শ বা উদ্দেশ্য থাকে সেগুলো নিয়ে যতটা তৎপর, তার থেকে বেশি তৎপর যদি সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে থাকতো, তাহলে হয়তো বা আপনার সরকার বিরোধী আন্দোলন আরো অনেক বেশি প্রকট হতে পারত। কিন্তু সরকারই সেই ব্যবস্থাটা করে রেখেছে যেন সেটা করতে না পারে। আর আমার কথাটা হচ্ছে যে আন্দোলনের জন্য সাধারণ মানুষের সম্পৃক্ততা, আমি বিগত অতীতে খুব বেশি একটা সাধারণ মানুষের সম্পৃক্ততা দেখেছি। আমি বারবার কিন্তু এই কথাটা বলেছি, আন্দোলন যখন একটা চূড়ান্ত অবস্থায় চলে যায় তখনই কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটা হুজুগে মাতালের মতো। তখনই আপনার এসে মনে করেন ওই বিরোধী দলের সঙ্গে কিংবা যারা জিতে যাচ্ছে তখন আপনার সেদিকে ঝাঁপিয়ে পড়ে। সে কারণে আমার নেত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য, সাধারণ মানুষের তো অনেকগুলো দাবি দাওয়া ছিল বাংলাদেশে। আপনি গুমের কথা বলেন, খুনের কথা বলেন, আপনি দুর্নীতির কথা বলেন, আপনার ব্যাংক লুটের কথা বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারি বলেন, কতগুলো ইস্যু ছিল আপনার। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মানুষের একটা দাবি ছিল দীর্ঘদিনের, এটা অনেক পুরনো একটা ইস্যু। এ ধরনের তো অনেক ইস্যু রয়ে গেছে, তারপরেও কেন আমরা সম্পৃক্ত করতে পারছি না? সে কারণে আমার নেত্রী আপনার দেশ সফরের আপনার কর্মসূচি আপনার সেটা উনি বলেছেন যে ডিসেম্বর পর্যন্ত তিনি আপনার সমগ্র দেশ সফর করবেন, মানুষের কাছে সেটা উনি জানাবেন, পৌঁছানোর চেষ্টা করবেন। তার মধ্য দিয়ে আমি মনে করি যে সাধারণ মানুষ সম্পৃক্ত হবে যদি মনে করে যে হ্যাঁ যৌক্তিকতা আছে। নিঃসন্দেহে মানুষ যৌক্তিকতা আছে সেটা বিশ্বাস করে, কিন্তু সরকার যেভাবে, এবং সর্বশেষ গতকালকে আমার নেত্রী বলেছেন যে নিয়মতান্ত্রিক আন্দোলনে যদি বাধা দেয়া হয় তাহলে সেটারও জবাব দেয়া হবে। রাইট, সেটার জন্য আমাদের এই প্রস্তুতি যে আমাদের দল পুনর্গঠন, নতুন করে কমিটি গঠন। আর আজকে রয়্যাল আছে, এখানে রয়্যালরা যেভাবে আপনার বিক্ষোভ করছে আছে পার্টি অফিসের সামনে, গতকালও করেছে, এভাবে যদি ইউনিভার্সিটির দিকে ওরা চলে যায়, আমি তো মনে করি এখন আর সরকার বোধহয় ওদের বাধা দেবে না, ওরা ইউনিভার্সিটি দখল করতে পারে। এভাব করে মানে দখল মানে আমি যেটা বলছি এই দখল মানে সেই দখল না, মানে নিজেদের অধিকারটা তারা প্রতিষ্ঠিত করতে পারে। একটা জিনিস স্পষ্টভাবে আমি বলতে চাই পরিষ্কারভাবে, এখনো আমি সবাইকে বলছি, মানে আমার এই ছাত্র সংগঠন, আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন, আমি এই সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে বলবো যে নিয়মতান্ত্রিকভাবে যদি কোনো অভিযোগ অনুযোগ থেকে থাকে, এবং আজকে যেটা দেখেছি যে মহাসচিব মাননীয় ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে তারা জানিয়েছেন, কিন্তু সংগঠনের কোনো নেতা কর্মী, সংগঠনের আরেকজন, তারই তো কলিগ ছিল আকরাম রয়্যালের, যেভাবে অভিযোগ করেছে এটাতে আমি অত্যন্ত মর্মাহত। এটা কিন্তু আপনার মানে কোনো নর্মসের মধ্যে পড়ে না, এটা উচিত না। কিন্তু আমি যেটা মনে করি যদি অভিযোগ থেকে থাকে, যদি কোনো কিছু থেকে থাকে সেটা তো জানানো নিয়মতান্ত্রিকভাবে বলা ভালো। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে তাহলে তো সমস্ত দায় দায়িত্ব তার উপরও, রয়্যালের উপরও যায়। কিন্তু রাইট, আমি মনে করি না যে এটা। আমি একটু মোহাম্মদ আকরামুল হাসানের কাছে কিছু দ্রুত প্রশ্ন আছে, আমি একটু দ্রুত উত্তর চাইছি, যে কারণ এটি অনেক দর্শককে এই ধরনের প্রশ্ন করছেন, আমি একটু নোট নিয়েছি সেজন্য আমি বলতে চাই। আপনার বয়স কত আকরাম? 35। আপনার পেশা কি? ছাত্রত্ব। আমি এমফিল করছি। আপনি এমফিল করছেন, মানে আপনি কোনো আয় রোজগারের এরকম কোনো কিছু? পারিবারিক মানে পরিবার থেকে আপনাকে এখনো চালাচ্ছে, কিন্তু ব্যক্তি জীবনে অন্যরা বিয়ে করেছেন, চাকরি করছেন, আপনি কি নিজেকে পিছিয়ে পড়া মনে করেন কিনা? রাজনৈতিকভাবে তো আমি এগিয়ে গেলাম, রাজনীতিভাবে ছাত্র দলের যে পদ পেয়েছে সেই জন্য আপনি মনে করছেন এগিয়ে গেলেন? যেহেতু আমি রাজনীতিকে নিজের জীবনের, ছাত্র রাজনীতিতে একজন সাধারণ সম্পাদক 35 বছর বয়স, আপনি কি দেখেন আপনি বড় হয়ে কি হবেন, বা কোথায় আপনি নিজেকে দেখেন? এই দেশের জাতীয় রাজনীতিতে আমি ইতিবাচক ভূমিকা রাখতে চাই। জাতীয় রাজনীতিতে আপনি ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে আপনি কবে পেশা জীবনে যাবেন বলে এরকম কোনো অধিকার কি আপনার আছে? আমার পারিবারিক ব্যবসায় আছে, আমি ছাত্র রাজনীতি শেষে সেই ব্যবসায় সংযুক্ত হব। আপনি এই যখন ছাত্র রাজনীতি করছেন তখন সেই ব্যবসায় মনোযোগ দিতে পারছেন না? যেহেতু নরসিংদীতে ব্যবসা প্রতিষ্ঠান আমার বাবার, যেহেতু আমি মনোযোগী হতে পারছি না। আমি আবার একটু জনাব রয়্যাল আপনাকে জানতে চাই, আপনার বয়স কত? আমার বয়স 34 বছর সামথিং। আপনার পেশা? পেশা পারিবারিক কিছুই না। পারিবারিক কিছু না, আপনি কিভাবে চলে? আমি চলি, আমার ভাই আছে একটা, জি, ব্যবসা বাণিজ্য করে, জি, আরেকটা থাকে। আপনি বিয়ে করেছেন? না না। তো আপনি অবিবাহিত, কিন্তু আপনার মানে চাকরি জীবনে নাই, ব্যক্তি জীবনে নাই, এটা আপনি কি নিজেকে পিছিয়ে পড়েছেন এরকম মনে হয়? এটা আসলে আপনি সাধারণ সম্পাদক হলেন না? হ্যাঁ, তো তো ছিল মানে আমরা চাচ্ছিলাম যে আমাদের এশিয়ার দিয়ে যদি হইতো। আমি যে কথা বলেছিলাম যে আকরাম আমাদের যেটা বললো যে আল্লাহ হাজির নাজির করে, আমি আপনাকে একটু জানতে চাই যে আপনি নিজেকে পিছিয়ে পড়া মনে করেন কিনা? প্লিজ, আমি আপনাকে অ্যাকুরেট কথাগুলো বলার চেষ্টা করছি।
আমাদের বড় ভাই বলছে যে পক্ষপাতিত্বের যে বিষয়টা আছে, আশা করেন না। আসলে বড় ভাই একদিকে না এসে দুই দিকে কথা বললে অনেক ভালো হতো, 1 নম্বর। 2 নম্বর হলো যেটা আকরাম মানে সামাজিকভাবে যে আল্লাহর হাজির নাজির করে বললো, আমি আপনার সামনে এই সমস্ত ছাত্রদল নেতাকর্মীদের সারা বাংলাদেশের সামনে বলতে পারি, এবং আমাদের বড় ভাইকে সামনে আমি এই কথাটা বলছি। 291 কমিটি, গত কমিটি ছিল জুয়েল হাবিব কমিটি, এই কমিটিটা স্টে রেখে এই যে রাজীব আর আকরামকে বর্তমানে প্রেসিডেন্ট সেক্রেটারি বানানো হয়েছে, ওই কমিটি যদি কাউন্সিল করা হয় 291, তাহলে আমি যদি এখানে একজন পদপ্রার্থী হই, আমি নিশ্চিত করে আমি আপনার সামনে বলতে পারি যে ওই দুইজন যত ভোট পাবে তার চেয়ে ভোট আমি হয়তো না, অ্যাপারেন্টলি আপনার এই দাবির সাথে আমি একমত হতে পারলাম না, কিন্তু কারণ হচ্ছে যে আপনি এত জনপ্রিয় হলে আপনাকে নিশ্চয়ই দল থেকেও না, আমাদের এখানে পকেট যে জিনিসটা আমি আপনাকে বারবার বললাম যে পকেট যেখানে লোক দল থেকে ছাড়া এখানে দল থেকে আপনাকে যথেষ্ট মূল্যায়ন করা হতো, আমি ওদেরকে বাড়াই দেওয়া হয়েছে। আমি একটু একটু প্লিজ আপনার সাথে একটু শেয়ার করতে চাই, আমাদের একদমই সময় না, আপনি 10 সেকেন্ড যদি শেয়ার করেন। ছাত্র দলের যে এই যে বর্তমান যারা ওদেরকে কমিটিতে আসছে, তাদের অনেক লোক এই আন্দোলনের সাথে আছে দলকে বাঁচানোর জন্য। ওদের নেতৃত্বে দল ভালো চলবে না। এক্স্যাক্টলি, আপনি একটু যদি আকরাম আপনি যদি বলতেন যে আপনাদের কমিটির অনেক লোক এই আন্দোলনের সঙ্গে আছে, সেটা নিয়ে যদি আপনি একটু 20 সেকেন্ড বলতেন। আমি একটু বলতে চাই যে আমরা যে দেশনেত্রী বেগম খালেদা যে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের সভাপতি একটা কথা বলেছেন যে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনে গণতান্ত্রিক সকল ছাত্রদেরকে সেই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন। তো আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সোহাগ RTVতে একটি টক শোতে সেটাকে স্বাগত জানিয়েছেন। আমি আমাদের মাননীয় ভিসি স্যারকে আহ্বান জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চাটা শুরু করেন। আপনাদের যে সংগঠন ছাত্রলীগও সেই গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, আমাদের সভাপতির কথা স্বাগত জানিয়েছেন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।